প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, বিবি অনার্স, চতুর্থ বর্ষ। কোর্স কোড 24-26-13। কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা, আর বিনিয়োগ ব্যবস্থাপনার আজ 11 নম্বর ক্লাস। লেকচারের শিরোনাম লভ্যাংশ নীতি এবং সংরক্ষিত মুনাফা। বিনিয়োগ ব্যবস্থাপনার সপ্তম অধ্যায়কে দুটি ক্লাসে বিভক্ত করা হয়েছে। আমাদের 10 নম্বর লেকচারে লভ্যাংশ নীতির প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। লভ্যাংশ নীতি এবং লভ্যাংশ নীতির যে তিনটি মডেল রয়েছে, তার মধ্যে ওয়ালটার মডেল এবং গর্ডনস মডেল নিয়ে বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে। আজ মূলত এমএম মডেল এবং স্টক স্প্লিট এই দুটি অংশ নিয়ে আলোচনা করা হবে এবং পুরো ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি, মোহাম্মদ মাহমুদুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরিঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। বিনিয়োগ ব্যবস্থাপনার কোর্স রিলেটেড যেই বইগুলো রেফার করা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বইগুলো তোমরা পড়তে পারো। এখানে ইংলিশ মিডিয়ামের বই রয়েছে এবং বাংলা মিডিয়ামেরও বই রয়েছে। যেহেতু থিওরিগুলো তোমাদের বাংলায় লিখতে হয়, সেই জন্য বাংলা ভার্সনের বইগুলো তোমরা ফলো করতে পারো। এছাড়া তোমাদের কোর্স রিলেটেড সংশ্লিষ্ট শিক্ষক যে বই রেফার করবে, সেই বইটিও তোমরা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারো। এই বইগুলো ফলো করলে তোমরা এই কোর্সটি শেষ করতে পারবে। তো সবাইকে আবারও আমাদের জানাচ্ছি আজকের ক্লাসে। আর আজকের শিখন ফল আমরা আগে বলেছিলাম যে সপ্তম অধ্যায় দুটি ক্লাসে ভাগ করা হয়েছে। প্রথম ক্লাসে ওয়ালটার মডেল এবং গর্ডনস মডেল নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ আমরা এমএম মডেলের গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে স্টক স্প্লিটের গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়েও তোমাদের সাথে আলোচনা করা হবে এবং এই সমস্যার সাথে মিল রেখে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে। তোমরা যদি সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে খুব সহজেই বাড়ির কাজগুলো করতে পারবে। এমএম মডেল, যে মডেলটি ডিভিডেন্ড পলিসির যে থিওরি রয়েছে সেটি বিভাগে বিভক্ত। একটি হচ্ছে প্রাসঙ্গিকতার তত্ত্ব, আরেকটি হচ্ছে অপ্রাসঙ্গিকতার তত্ত্ব। প্রাসঙ্গিকতার তত্ত্ব বলতে যেটি বোঝানো হয়, মূলত একটি প্রতিষ্ঠান যদি ডিভিডেন্ড দিয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের বা ফার্মের মূল্য অথবা শেয়ারের বাজার মূল্যের পরিবর্তন হবে। আর অপ্রাসঙ্গিক তথ্যের মূল কথা হচ্ছে, একটি ফার্ম যদি ডিভিডেন্ড দিয়ে থাকে অথবা না দিয়ে থাকে, তার উপর ফার্মের মূল্য এবং শেয়ারের মূল্যের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ডিভিডেন্ড দেওয়া এবং না দেওয়ার উপর ফার্মের বাজার মূল্য এবং শেয়ারের মূল্যের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ শেয়ার মূল্যের সাথে বা বাজার মূল্যের সাথে ফার্মের তার সাথে ডিভিডেন্ড দেওয়া এবং না দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য এটাকে বলা হয় অপ্রাসঙ্গিকতার তত্ত্ব। আর এই তত্ত্বটি উপস্থাপন করেছেন দুজন পণ্ডিত ব্যক্তি। তা একজন হচ্ছে মডিগিলানি আর একজন হচ্ছে মিলার। তাদের এই দুজন কম্বিনেশনে যে মডেলটি দাঁড় করানো হয়েছে সেটিকে এমএম মডেল বলা হয়ে থাকে। এমএম মডেল মানে হচ্ছে মডিগিলানি এবং মিলার প্রদত্ত মডেল, যেটিকে এমএম মডেল নামে আমরা জেনে থাকি। তো এমএম মডেল যেই রয়েছে মডেলটি, সেই মডেলের যে গাণিতিক সমাধান করতে হবে, সেই সমাধান করার জন্য সূত্রটি আমাদের ভালোভাবে জানতে হবে। মূলত ডিভিডেন্ড দিলে একটি ফার্মের মূল্যের কি পরিবর্তন হয়, ডিভিডেন্ড না দিলে সেই ফার্মের মূল্যের কি পরিবর্তন হয়, সেটা নির্ণয় করে দেখাতে হয়। অর্থাৎ ডিভিডেন্ড দিলেও যে ফার্মের মূল্যের পরিবর্তন হয় না এবং ডিভিডেন্ড না দিলেও যে মূল্যের পরিবর্তন হয় না, সেটি আমরা এখানে দেখিয়ে থাকি। তো ফার্মের মূল্য নির্ণয় করার জন্য যে সূত্রটি, সেটি হচ্ছে P = P1 *
n প্লাস ডেল্টা n প্লাস ই মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস কেই। এখানে P1 মানে হচ্ছে মার্কেট প্রাইস শেয়ার এট দ্য ইল্ড, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার, আর ডেল্টা এন মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, ই মানে হচ্ছে আর্নিং, আর আই মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট। 1 প্লাস কেই, কে মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। তাহলে এখানে ফার্মের ভ্যালুটা নির্ণয় করতে হবে। ফার্মের ভ্যালু নির্ণয় করার জন্য নাম্বার অফ নিউ শেয়ারটা নির্ণয় করতে হয়। নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে ডেল্টা এন ইকুয়াল টু আই মাইনাস ই প্লাস ডি ডিভাইডেড বাই P1। ডেল্টা এন মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, আই মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, ই মানে হচ্ছে আর্নিং, ডি মানে হচ্ছে ডিভিডেন্ড, আর P1 হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য ইল্ড। তাহলে এই P1 নির্ণয় করতে হবে আমাদের নাম্বার অফ নিউ শেয়ারটা নির্ণয় করার জন্য। তাহলে P1টা কিভাবে নির্ণয় করব সেটি এবার দেখে নেই। শেয়ারের বাজার মূল্য P0 ইকুয়াল হচ্ছে D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস কেই। আমরা এটাকে যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি দাঁড়াবে? D1 প্লাস P1 ইকুয়াল টু হচ্ছে P0 ইন্টু 1 প্লাস কেই। এবার এই D1টা ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসি, এই পাশে ছিল প্লাস, এই পাশে চলে আসলে হবে কি? মাইনাস। তাহলে P1 ইকুয়াল টু হচ্ছে P0 ইন্টু 1 প্লাস কেই মাইনাস D1। তো এখানে যে গাণিতিক সিম্বলগুলো রয়েছে তার এক্সপ্লেন করা হয়েছে। P0 হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং, P1 হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড, D1 ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ পিরিয়ড, আর কেই কস্ট অফ ইকুইটি, আর আই মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, ডি মানে হচ্ছে টোটাল ডিভিডেন্ড। এখানে P0 আর P1, একটা হচ্ছে মার্কেট প্রাইস বিগিনিং আর একটা হচ্ছে এন্ডিং, একটা হচ্ছে শুধু ডি বলতে বোঝাচ্ছে টোটাল ডিভিডেন্ড, আর D1 হচ্ছে ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ পিরিয়ড, আর ই মানে হচ্ছে টোটাল আর্নিং, আর ডেল্টা এম মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, আর বি হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। এবার আমরা এমএম মডেলের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং তার সমাধানও দেখাবো। Problem 1, Maria Limited has a cost of equity capital of 12%. The current value of the firm is taka 20 lakh at the rate taka 20 taka per share. Assume values for new investment taka 6 lakh and earning taka 2 lakh and total dividend per share taka 1 lakh. Show that under MM model, the payment of dividends does not affect the value of the firm. Maria Limited cost of equity capital of 12%. প্রশ্নটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে সমাধান করাটা খুব সহজ হবে। যদি প্রশ্নটাই আমরা ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু সমাধান করাটা অনেক জটিল হয়ে যাবে। তাহলে প্রশ্নটা একটু সময় নিয়ে আমরা একটু বুঝি। Maria Limited has a cost of capital of 12%. That means cost of equity. অর্থাৎ KE এর পরিমাণ হচ্ছে 12%. The current value of the firm is টাকা 20 lakh. তার মানে হচ্ছে value of the firm. That means V. V equal to হচ্ছে 20 lakh. At the rate টাকা 20 টাকা per share এবং প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 20 টাকা। Assume values for new investment. New investment কে প্রকাশ করা হয় কি দ্বারা? আই দ্বারা। তাহলে আয়ের পরিমাণ কত? 6 লাখ। And earning কে প্রকাশ করা হয় ই দিয়ে। তাহলে ই হচ্ছে 2 লাখ। Total dividend per share টাকা 1, অর্থাৎ প্রতিটি শেয়ার প্রতি 1 টাকা করে ডিভিডেন্ড দেওয়া হয়। ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা? 1 টাকা। Show that under MM মডেলে দেখাতে বলবে the payment of dividends দিলে does not affect the value of the firm. ফার্মের কোনো পরিবর্তন হয় না সেটা। তো ফার্মের যে পরিবর্তন হয় না সেটা দেখাতে হলে প্রথমে আমাকে দেখাতে হবে ডিভিডেন্ড দিলে কি পরিবর্তন হয়, দেন আমরা দেখাবো ডিভিডেন্ড না দিলে কি পরিবর্তন হয়। তাহলে দেখা যাক যদি ডিভিডেন্ড দেয় তাহলে কি পরিবর্তন হয়। মার্কেট প্রাইস পার শেয়ার if dividend is paid. আমরা
ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করার জন্য মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করতে হবে এবং নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করতে হবে। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার এটা আমরা প্রথমে নির্ণয় করে নেই। সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে P0 ইকুয়াল টু হচ্ছে G1 প্লাস P1 1 প্লাস KE। এখানে P0 দ্যাটস মিনস মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং। এখন আমরা একটা আড়াআড়ি গুণ করে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। G1 প্লাস P1 ইকুয়াল টু হচ্ছে P0 ইন্টু 1 প্লাস KE। D1 প্লাস P1, এই জায়গায় আমরা P1টা বাম পাশে রাখলাম, আর বাম পাশে P1টা এবার আমরা ডান পাশে নিয়ে আসলাম। যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে P0 1 প্লাস KE মাইনাস D1। এবার মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং, প্রশ্নে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং হচ্ছে 20 টাকা। G1 ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ পিরিয়ড, ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 1 টাকা পার ডিভিডেন্ড। কস্ট অফ ইকুইটি, প্রশ্নে কস্ট অফ ইকুইটির পরিমাণ ছিল 12%। P1 মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড, এটা আমরা এবার নির্ণয় করব। তাহলে শুধুমাত্র এখন কি করতে হবে, এই মানগুলো বসিয়ে দিতে হবে। P0 পরিবর্তে আমরা 20 টাকা লিখবো। 1 প্লাস KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি কত পার্সেন্ট, 12%। তার মানে এই কস্ট অফ ইকুইটির পরিবর্তে 0.12 লিখবে। এরপর D1 হচ্ছে ডিভিডেন্ড এট দ্য এন্ড কত টাকা, 1 টাকা। তাহলে এই ডিভিডেন্ডের D1 এর পরিবর্তে 1 টাকা লিখবো। এবার P0 20 টাকা, তারপর হচ্ছে 1 প্লাস KE 0.12 মাইনাস 1 প্লাস 0.12 যদি যোগ করা হয় তাহলে হবে 1.1। এবার 20 কে 1.12 দিয়ে করলে গুণফল দেওয়া হবে 22.4। সেই 22.4 থেকে -1 এক মাইনাস করতে হবে। যদি 1 মাইনাস করা হয় তাহলে যে রেজাল্টটি আসবে সেটা হচ্ছে 21.4 P1। তার মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার at the end যখন ডিভিডেন্ড ইজ পেইড, যখন ডিভিডেন্ড প্রদান করা হয় সেক্ষেত্রে মার্কেট প্রাইস পার শেয়ারের পরিমাণ হচ্ছে 21 টাকা 40 পয়সা। কখন, at the end, আর বিগিনিং হচ্ছে 20 টাকা। এটা প্রশ্নে দেওয়া ছিল। এরপর আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করতে হয়, কারণ ভ্যালু অফ দ্য ফার্মে আমাদের নাম্বার অফ নিউ শেয়ার লাগবে আর হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড লাগবে। এই দুটি আমরা বের করে নিচ্ছি। তাহলে নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র যেটি সেটি হচ্ছে I মাইনাস E প্লাস D ডিভাইডেড বাই P1। তো এই প্রশ্নে আমাদের I নিউ ইনভেস্টমেন্ট দেওয়া ছিল। আমরা যদি প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 6 লাখ টাকা। E মানে হচ্ছে আর্নিং এর পরিমাণ হচ্ছে 2 লাখ। তারপর হচ্ছে ওপেনিং ভ্যালু অফ দ্য ফার্মের ভ্যালু ছিল কত লাখ টাকা, 20 লাখ টাকা। নাম্বার অফ ওল্ড শেয়ার, এখন আমরা ওল্ড শেয়ারটা নির্ণয় করব কিভাবে। এই 20 লাখকে যদি প্রশ্নটা দেখে আসি তাহলে আমাদের এই কাজটি করতে আরো সহজ হবে। এই জন্য আমরা একটু প্রশ্নটা আবার যাই। দ্য ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে 20 লাখ এট দ্য রেট অফ 20 টাকা পার শেয়ার। প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 20 টাকা আর টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে 20 লাখ টাকা। তাহলে এই 20 লাখ টাকাকে যদি 20 টাকা দিয়ে ভাগ করা হয় তাহলে নাম্বার অফ ওল্ড শেয়ার বের হবে। আর ফর নিউ ইনভেস্টমেন্ট আই হচ্ছে কত, 6 লাখ। আর আর্নিং কত, আর্নিং হচ্ছে 2 লাখ। আর টোটাল ডিভিডেন্ড পার শেয়ার দ্য রেট টাকা 1। এই এতটুকু আমাদের লাগবে। সেই জন্য আমরা প্রশ্নটা আবার একটু রিভিউ করে গেলাম যাতে আমরা সহজে বুঝতে পারি। ভ্যালু অফ দ্য ফার্ম যেটা দেখে আসলাম এইমাত্র সেটি হচ্ছে 20 লাখ। নাম্বার অফ ওল্ড শেয়ার হচ্ছে 20 লাখ ডিভাইডেড বাই 2 টাকা, কারণ পার শেয়ার হচ্ছে 20 টাকা করে। এবার 20 লাখকে যদি 20 দিয়ে ভাগ করা হয় ভাগফল হবে 1 লাখ টাকা। নাম্বার অফ ওল্ড শেয়ারের পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা। এবার ডিভিডেন্ড নির্ণয় করতে হবে, টোটাল ডিভিডেন্ড ফর দ্য ইয়ার। প্রতি শেয়ার প্রতি ডিভিডেন্ড দেওয়া হয়, ডিপিএস হচ্ছে 1 টাকা। প্রশ্নটিকে তো উল্লেখ ছিল ডিভিডেন্ড পার শেয়ার 1 টাকা। এবার নাম্বার অফ শেয়ার হচ্ছে 1 লাখ, প্রতি শেয়ার প্রতি 1 টাকা করে ডিভিডেন্ড দেওয়া হয়, তাহলে টোটাল ডিভিডেন্ডের পরিমাণ হবে 1 লাখ টাকা।
আর P1 যেটা আমরা এই যে নির্ণয় করলাম একটু আগে, P1 21.4 মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য ইন 21.4। এবার নির্ণয় করতে হবে যেটি, সেটা হচ্ছে ডেল্টা এন, নাম্বার অফ নিউ শেয়ারস। আই হচ্ছে 6 লাখ, আমরা আই এর পরিবর্তে 6 লাখ লিখবো। হচ্ছে 2 লাখ, এখানে 2 লাখ লিখবো। ডিভিডেন্ড হচ্ছে 1 লাখ, এখানে 1 লাখ লিখবো। P1 হচ্ছে 21.4, এই যে 21.4 সেটি লিখবো। 6 লাখ থেকে 2 লাখ মাইনাস করলে হবে 4 লাখ, 4 লাখের সাথে যদি 1 লাখ যোগ করি তাহলে হবে 5 লাখ। এবার 5 লাখকে ভাগ করতে হবে 21.4 দিয়ে। যদি 5 লাখকে 21.4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ করা হবে 23,364 শেয়ারস, অর্থাৎ নাম্বার অফ নিউ শেয়ারের পরিমাণ হচ্ছে 23,364। তাহলে 2 নাম্বার যে স্টেপ সেটি আমরা সম্পূর্ণ করলাম। এখন হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করার সূত্র V হচ্ছে P1 ইন্টু N প্লাস ডেল্টা N প্লাস E মাইনাস I ডিভাইডেড বাই 1 প্লাস KE। P1 যেটা আমরা প্রথমে নির্ণয় করেছিলাম, মার্কেট প্রাইস শেয়ার অ্যাট দ্য ইন 21.4 টাকা, আর নাম্বার অফ নিউ শেয়ারস যেটা একটু আগে আমরা নির্ণয় করেছিলাম, নাম্বার অফ নিউ শেয়ারস এটি হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এন এর পরিমাণ হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ নিউনাস, নাম্বার অফ ওল্ড শেয়ার, নাম্বার অফ ওল্ড শেয়ার হচ্ছে 1 লাখ টাকা। আর নাম্বার অফ নিউ শেয়ার যেটা আমরা এখানে নির্ণয় করেছিলাম 23,364, এটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, আর এই 1 লাখ হচ্ছে ওল্ড শেয়ার। আর্নিং প্রশ্ন দেওয়া রয়েছে 2 লাখ টাকা। আই ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্ট 6 লাখ, কস্ট অফ ইকুইটি 12%, ভ্যালু অফ দ্য ফার্ম আমরা এখন নির্ণয় করবো। P1 হচ্ছে 21.4, এখানে আমরা 21.4 লিখবো। এন মানে হচ্ছে ওল্ড শেয়ার হচ্ছে 1 লাখ, এখানে 1 লাখ টাকা লিখবো। তারপর ডেল্টা মানে হচ্ছে নিউ শেয়ার হচ্ছে 23,364, এখানে 23,364 লিখবো। তারপর হচ্ছে ইজি মানে হচ্ছে আর্নিং মানে হচ্ছে 2 লাখ, এখানে 2 লাখ লিখবো। আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট পরিমাণ হচ্ছে 6 লাখ, এখানে 6 লাখ টাকা লিখবো। তারপর 1 প্লাস কে মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, পরিমাণ হচ্ছে 12%, তার মানে হচ্ছে কি পরিবর্তে 0.12 লিখবো। এখন এই 1 লাখের সাথে যদি 22,364 যোগ করা হয় তাহলে হবে 1,30,364। আর 6 লাখ থেকে যদি 4 লাখ, এটা মাইনাস 6 লাখ, এটা হচ্ছে প্লাস 6 লাখ বাদ দেওয়া হয় তাহলে হবে মাইনাস 4 লাখ। এবার এই 1,30,364 যদি 21.4 দিয়ে গুণ করা হয় তাহলে গুণ করা হবে 26 লাখ টাকা, 39,986 টাকা 0.6, অর্থাৎ 26,39,986 টাকা 60 পয়সা। সেটা থেকে 4 লাখ টাকা মাইনাস করতে হবে। আর এখানে 1 এর সাথে যদি 0.12 যোগ করি তাহলে হবে 1.12। এবার এই 26 লাখ থেকে 4 লাখ টাকা যদি বাদ দিই হবে 22,39,989 টাকা 60 পয়সা। সেটাকে আবার যদি কি করা হয় 1.12 দিয়ে, তাহলে ভাগ করা হবে 19,99,990 টাকা 71 পয়সা। সেটাকে যদি রাউন্ড করা হয়, রাউন্ড করলে তার পরিমাণ হবে 20 লাখ টাকা। তার মানে ভ্যালু অফ দ্য ফার্ম ছিল 20 লাখ টাকা। ফাইন ডিভিডেন্ড ইজ পেইড, তারপরেও কিন্তু 20 লাখ টাকাই হলো। এটি হচ্ছে ডিভিডেন্ড ইজ পেইড। এবার আমরা নির্ণয় করব ডিভিডেন্ড ইজ নট পেইড। যদি ডিভিডেন্ড না দেওয়া হয় সেক্ষেত্রে ফার্মের মূল্য কি কমবে বা বাড়বে সেটা একটু দেখে নেই। মার্কেট প্রাইস পার শেয়ার ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি ডিভিডেন্ড প্রদান না করা হয় সেক্ষেত্রে মার্কেট প্রাইসটা কি হয়। মার্কেট প্রাইস অ্যাট দ্য বিগিনিং, আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করার জন্য যেই দুটো জিনিস নির্ণয় করতে হবে তার সাথে সাথে একটি হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড, আরেকটি হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। P0 ইকুয়াল টু হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে P0 ইকুয়াল টু হচ্ছে G1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস KE। এবার যদি আর ইকুয়াল করি তাহলে হবে D1 প্লাস P1 ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস KE। এবার এই D1টাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, অর্থাৎ P0 ইন্টু 1 প্লাস
কেই মাইনাস ডি1। তার মানে P1টা ইকুয়াল টু হচ্ছে এটা। তোমাদের বইয়ে সরাসরি এটা দেওয়া থাকে, এটা মনে রাখার জন্য আবার আলাদা করে মুখস্থ করতে হয়। তাহলে এই সূত্রটা তুমি যদি মুখস্থ রাখতে পারো সেটা দিয়ে কিন্তু এটা বের করা যাবে, নতুন করে আর শেখার দরকার নেই। তো এবার আমরা একটু জেনে নেই P0 মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দা বিগিনিং 1, তারপর কে মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, D1 ডিভিডেন্ড পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল 20 টাকা। তারপর D1 ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে, এবার তো ডিভিডেন্ড দেওয়া হবে না, সুতরাং ডিভিডেন্ডের পরিমাণ হবে 0। তারপর কস্ট অফ ইকুইটি প্রশ্নে দেওয়া ছিল 12%। P1 মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড, এটা আমরা নির্ণয় করব। এখন এই মানগুলো আমরা বসাবো। P0 20 টাকা, 1 প্লাস কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি 12%, তার মানে হচ্ছে 0.12। আর D1 ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ পিরিয়ড, সেটা বলবো 0, কারণ ডিভিডেন্ডের পরিমাণ দেওয়া হবে না, কারণ আমরা ডিভিডেন্ড ইজ নট পে, ডিভিডেন্ড দিচ্ছি না, সুতরাং ডিভিডেন্ড হবে 0। 1 প্লাস কেই যোগ করলে যেটি হবে 1.12, অর্থাৎ 1 এটার সাথে যোগ করলে 1.12 হবে। এবার 20-র সাথে 1.12 গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 22.4 মাইনাস 0, কারণ ডিভিডেন্ড দেওয়া হয়নি, ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 0 টাকা। তার মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড কত টাকা? 22 টাকা 40 পয়সা, 22 টাকা 40 পয়সা। এটা হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড when dividend is not paid। তারপরে দ্বিতীয় স্টেপে আমরা কি নির্ণয় করি? দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে মার্কেট নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করতে হয়। নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে ডেল্টা এন ইকুয়াল টু হচ্ছে I মাইনাস ই প্লাস ডি ডিভাইডেড বাই P1। I মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, প্রশ্নে উল্লেখ ছিল নিউ ইনভেস্টমেন্ট পরিমাণ হচ্ছে 6 লাখ। ই মানে হচ্ছে আর্নিং ও প্রশ্নে উল্লেখ রয়েছে সেটি কত? 2 লাখ। আর ওপেনিং ভ্যালু অফ দ্য ফান্ড 20 লাখ। নাম্বার অফ ওল্ড শেয়ার যেটা আমরা এর আগে নির্ণয় করেছি ঠিক একইভাবে নির্ণয় করে ফেলবো, সেটি হচ্ছে 20 লাখকে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে নাম্বার অফ ওল্ড শেয়ারের পরিমাণ হবে 1 লাখ টাকা। আর টোটাল ডিভিডেন্ড, কারণ ডিভিডেন্ড দেওয়া হয় পার শেয়ারে 1 টাকা করে, আর যেহেতু এখানে ডিভিডেন্ড ইজ নট পে, ডিভিডেন্ড দেওয়া হচ্ছে না, সুতরাং ডিভিডেন্ডের পরিমাণ হবে 0 দিয়ে যদি 1 লাখকে গুণ করা হয় তাহলে গুণফল হবে 0। আর মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড যেটা আমরা একটু আগে নির্ণয় করলাম, আমরা দেখেছো সেটি হচ্ছে 22.4 টাকা। তার মানে হচ্ছে P1 হচ্ছে 22.4 টাকা। নাম্বার অফ নিউ শেয়ার সেটা আমরা নির্ণয় করবো। I মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট 6 লাখ, এখানে আয়ের পরিবর্তে 6 লাখ লিখবো। ই মানে হচ্ছে আর্নিং হচ্ছে 2 লাখ, 2 লাখ লিখবো। ডি হচ্ছে ডিভিডেন্ড 0। P1 হচ্ছে 22.4, এখানে 22.4 লিখবো। তারপর 6 লাখকে যদি আমি 22.4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 17,857 শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ারের পরিমাণ হচ্ছে 17,857 শেয়ার। এখন যে কাজটি করতে হবে সেটি হলো ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে ভ্যালু ইকুয়াল টু P1 ইন্টু এন প্লাস ডেল্টা এন প্লাস ই মাইনাস ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 1 প্লাস কেই। P1 যেটা নির্ণয় করলাম 22.4, এন মানে হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার, সেটি কত? 1 লাখ। ডেল্টা এন মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার যেটা এইমাত্র নির্ণয় করা হলো, সেটি কত সেটা একটু দেখে আসি। 70,857 শেয়ার। তার মানে ডেল্টা এন হচ্ছে 17,857। ই মানে হচ্ছে আর্নিং হচ্ছে 2 লাখ। I মানে হচ্ছে ইনভেস্টমেন্ট 6 লাখ। কস্ট অফ ইকুইটি 12%, ভ্যালু অফ দ্য ফার্ম আমরা নির্ণয় করি। P1 এই যে 22.4 সেটা আমরা এখানে লিখলাম। এন্ড নাম্বার অফ নিউ শেয়ার ওল্ড শেয়ার 1 লাখ, এখানে 1 লাখ লিখবো। তারপর ডেল্টা এন হচ্ছে নিউ শেয়ার 17,857 এটা লিখলাম। আর্নিং 2 লাখ, এখানে 2 লাখ লিখবো। ইনভেস্টমেন্ট 6 লাখ লিখবো। 1 প্লাস কেই কস্ট অফ ইকুইটি 12%, 0.12 লিখবো। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 1 লাখের সাথে যদি 17,857 করা হয় যোগফল হবে 1,17,857।
আর এখানে 6 লাখ প্লাস মাইনাস 4 লাখ হবে। এবারে 1,17,857কে 22.4 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যে গুণ দিয়ে হবে সেটা হচ্ছে 26,39,996.6। সেটা থেকে যদি 6 লাখ বাদ দিই, 4 লাখ বাদ দিই, তাহলে বিয়োগফল হবে 22,39,987। সেটাকে 1.12 দিয়ে ভাগ করলে যে ভাগফলটি হবে সেটি হচ্ছে 19,99,997 টাকা, যেটি অ্যাবাউট 2 লাখ। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম কত? 2 লাখ। ভ্যালু অফ দ্য ফার্ম when dividend is paid 2 লাখ, when dividend is not paid তাতেও 2 লাখ। যখন ডিভিডেন্ড দেওয়া হচ্ছে তখনও তার মূল্য হচ্ছে 20 লাখ, আর যখন ডিভিডেন্ড দেওয়া হচ্ছে না তখনও তার মূল্য হচ্ছে 20 লাখ। তো মডিগ্লানি এবং মিলার তাদের মডেলে যে কথাটি বলেছিল সেটি হচ্ছে ডিভিডেন্ড দিলেও ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হবে না, আবার ডিভিডেন্ড না দিলেও ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হবে না। ফার্মের মূল্য ছিল 20 লাখ টাকা, ডিভিডেন্ড দিলেও এটার মূল্য 20 লাখ টাকা থাকছে, আবার ডিভিডেন্ড না দিলেও তার মূল্য কিন্তু 20 লাখ টাকা থাকছে। তো এই প্রবলেমটি যদি বুঝে থাকো, তোমাদের জন্য এটার সাথে মিল রেখে আরেকটি প্রবলেম হোমওয়ার্কের জন্য দিব। আশা করি তোমরা সেটি বাসায় করতে পারবে। Surma Limited has a cost of equity capital of 12%. The current value of the firm V ফান্ড প্রকাশ করা হয় is টাকা 25 লাখ at the rate টাকা 20 টাকা per share. Assume values for I মানে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, E মানে হচ্ছে আর্নিং, and D মানে হচ্ছে ডিভিডেন্ড at the end of year. As I মানে হচ্ছে ইনভেস্টমেন্ট 7 লাখ, E আর্নিং হচ্ছে 3 লাখ, D ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা? 2 টাকা। Show that under the assumptions দেখাতে বলা হয়েছে the payment of dividends does not affect the value of the firm. ডিভিডেন্ড দিলে ফার্মের মূল্যে কোনো পরিবর্তন হয় না। প্রথমে আমরা ডিভিডেন্ড দিলে কি পরিবর্তন হয় সেটা নির্ণয় করব, আর দ্বিতীয়বার নির্ণয় করবো হচ্ছে ডিভিডেন্ড না দিলে কি পরিবর্তন হয় সেটি। আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের যে বিলগুলো রয়েছে ক্যালকুলেট কস্ট অফ ইকুইটি আগে 12%, এখন হচ্ছে 12% দেওয়া রয়েছে। ভ্যালু অফ দ্য ফার্ম আগে ছিল 20 লাখ, এখন 25 লাখ। পার শেয়ার আগে 20 টাকা, এখন হচ্ছে 20 টাকা। I নিউ ইনভেস্টমেন্ট আগে ছিল 6 লাখ, এখন হচ্ছে 7 লাখ। আর্নিং আগে ছিল 2 লাখ, এখন হচ্ছে 3 লাখ। ডিভিডেন্ড আগে ছিল 1 টাকা, এখন হচ্ছে 2 টাকা। আশা করি আগের প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এই সমস্যাটিও তোমরা বাসায় সমাধান করতে পারবে। এখন আমাদের এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে স্টক স্প্লিট নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের মাঝে একটি গল্প বলবো, এবং গল্পটি বলার পর তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে আসলে অ্যান্সারটা কি হতে পারে। সেটি হচ্ছে এক বাজার থেকে কিছু লোকজন নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছিল। তো সবাই বাজার করার পর নৌকায় উঠলো। অনেকটা এরকম যে নৌকাটা একেবারেই গাদাগাদি, অনেক লোকজন এই নৌকায় উঠেছিল। তার মধ্যে এক মহিলা, সে নৌকায় উঠলো একটি মুরগি নিয়ে, বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলো। এখন নৌকাটি এত বড় ছিল যে যদি একটি মাছিও যদি এই নৌকার উপর বসতো তাহলে নৌকাটি ডুবে যেত। ঠিক এই মুহূর্তে ওই যে মহিলা যে মুরগি নিয়ে উঠলো, তার মুরগিটি একটি ডিম পাড়ল। ডিম পাড়ার ফলে নৌকাটি কি ডুবে যাবে কি যাবে না, এটার উত্তর কি হতে পারে?
উত্তরটি তোমরা অনেকে হয়তো বা জানো, তারপর আমি বলে দিই। যদি একটি মাছিও বসতো নৌকাটির মধ্যে তাহলে নৌকাটি ডুবে যেত, কিন্তু ডিম পাড়ার ফলেও নৌকাটি ডুবে গেল না, কারণ মুরগির মধ্যেই ডিম ছিল, যার ফলে ডিম পাড়ার ফলে ওই নৌকার ওজনের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যদি একটি মাছিও বসতো তাহলে কিন্তু সেইটার ভার যুক্ত হতো এবং নৌকাটি ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ডিম পাড়ার ফলে ডুবলো না। এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা আজকে স্টক স্প্লিট এই বিষয়টিও বুঝতে পারবে। স্টক স্প্লিটের মূল কথা হচ্ছে, যখন শেয়ার সংখ্যা বাড়ানো হবে তখন শেয়ারের প্রাইস কমানো হবে, আবার যখন শেয়ারের সংখ্যা কমানো হবে তখন শেয়ারের মূল্য বাড়ানো হবে। যেমন খেয়াল করি, এখানে $100 রয়েছে, সেটাকে দুটি ভাগে ভাগ করা হলো, তাহলে দুটি শেয়ার হলো। এবার যদি এই 100 শেয়ার, দুটি শেয়ারকে যদি আমরা একত্র করে ফেলি তাহলে আবার কি হয়ে যাবে, একটি শেয়ারের সমান হয়ে যাবে। যদি এই 100 শেয়ারকে দুটি শেয়ারে ভাগ করে ফেলি তখন শেয়ারের মূল্য হয়ে যাবে 50 টাকা 50 টাকা। আবার দুটি শেয়ারকে যদি একত্রে করে ফেলি তখন শেয়ারের দাম হয়ে যাবে 100 টাকা। অর্থাৎ যখন শেয়ারের সংখ্যা বাড়ানো হবে তখন শেয়ারের মূল্য কমানো হবে, আবার যখন শেয়ারের মূল্য কমানো হবে তখন শেয়ারের সংখ্যা বাড়ানো হবে। এটাই হচ্ছে স্টক স্প্লিটের কথা। স্প্লিট তোমরা যদি এই গল্পটি বুঝতে পারো এবং এই চিত্রটি দেখেও অনুধাবন করতে পারো তাহলে তোমাদের জন্য বোঝা খুব সহজ হবে। এবার একটা প্রবলেম দেখি স্টক স্প্লিটের, সেই প্রবলেমটি সমাধান করব। রাফি লিমিটেড হ্যাজ দ্য ফ্লোয়িং স্টক হোল্ডার্স অ্যাকাউন্ট, কমন স্টক টাকা 10 টাকা পার শেয়ার এবং শেয়ারের মূল্য হচ্ছে 10 লাখ টাকা। প্রতি শেয়ার 10 টাকা এবং টোটাল শেয়ারের যে ভ্যালু সেটি হচ্ছে 10 লাখ টাকা। 10% প্রিফার স্টক 10%, সেটির ভ্যালু হচ্ছে 8 লাখ। রিটার্ন আর্নিং সংরক্ষিত মুনাফার পরিমাণ হচ্ছে 7 লাখ টাকা। টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি সবটা যোগ করলে যেটি হবে সেটি হচ্ছে 25 লাখ টাকা। এটা প্রশ্নে দেওয়া থাকবে। রিকোয়ারমেন্ট, হোয়াট উইল হ্যাপেন টু দিস অ্যাকাউন্ট and what to the number of shares outstanding with A 10% stock dividend, 2 নাম্বার হচ্ছে A 2 for 1 stock split, 3 হচ্ছে A 1 for reverse stock split। প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে সমাধান করার জন্য। প্রতিবারই বলে থাকি যে প্রশ্নটি বুঝতে পারলে সমাধান করা সহজে, আর প্রশ্নটি যদি না বোঝা যায়, প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কমন স্টক 10 লাখ, 10% পেপার স্টক হচ্ছে 8 লাখ, রিটার্ন আর্নিং হচ্ছে 7 লাখ, টোটাল হচ্ছে 25 লাখ। What will happen, যে ঘটনাটি ঘটবে, 1 নম্বর বলা হচ্ছে 10% স্টক ডিভিডেন্ড দেওয়ার কথা বলা হচ্ছে। এই জায়গায় আমাদের 10% যদি স্টক ডিভিডেন্ড দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, এই যেই কমন স্টক রয়েছে 10 লাখ টাকার উপর 10% স্টক ডিভিডেন্ড দিলে হবে 11 লাখ, 1 লাখ টাকা হবে। এই 1 লাখ টাকা আর হচ্ছে কমন স্টক হচ্ছে আগে 10 লাখ, টোটাল হচ্ছে 11 লাখ টাকা হবে। আর এই 1 লাখ টাকা আবার রিটার্ন আর্নিং থেকে কমে যাবে, অর্থাৎ রিটার্ন আর্নিং আগে ছিল 7 লাখ টাকা, এখন হয়ে যাবে 6 লাখ টাকা। এটা হচ্ছে 10% স্টক। আর 1A 2 নাম্বার যেটা বলা হচ্ছে 2 for 1 স্টক, যদি তাকে একটা স্টক থাকে তাহলে তাকে দুটা স্টক দেওয়া হবে। আর 2 নাম্বার হচ্ছে রিভার্স, যদি 1 for 2 রিভার্স, যদি কি থাকে একটা থাকে তাহলে দুইটা রিভার্স স্টক দেওয়া হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্টের সমাধান করার জন্য আমরা যাই। 1 নাম্বার, ইফেক্ট অফ 10% স্টক ডিভিডেন্ড, 10% স্টক ডিভিডেন্ড যদি দেওয়া হয়, নাম্বার অফ প্রেজেন্ট শেয়ার আমরা একটু বের করে নিই। সেটি কিভাবে, ভ্যালু অফ দ্য ফার্ম ছিল হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ টাকাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে, কারণ পার শেয়ার হচ্ছে 10 টাকা, 10 লাখকে 10 দিয়ে ভাগ করলে নাম্বার অফ শেয়ারের পরিমাণ দাঁড়াবে 1 লক্ষ টাকা। এবার নাম্বার অফ শেয়ার ফর স্টক ডিভিডেন্ড, প্রতিটি স্টকের প্রতি 10% হারে স্টক দেওয়া হবে।
10% স্টক ডিভিডেন্ড দেওয়া হবে। তাহলে এই 1 লক্ষ টাকার উপর 10% করলে কত হবে? 10,000 শেয়ার হবে, এবং প্রতিটি শেয়ারের মূল্য আছে কত টাকা? 10 টাকা। তাহলে ভ্যালু কত হবে? 1 লাখ টাকা। আবার যদি আমি শেয়ার হিসেবে চিন্তা করি, আগে হচ্ছে আমার 1 লক্ষ টাকা, আর নতুন শেয়ার হচ্ছে 10,000 শেয়ার, তাহলে টোটাল শেয়ারের পরিমাণ হচ্ছে 1,10,000। ভ্যালু অফ দ্য কমন স্টক কত হবে? 1,10,000 ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে 11 লাখ। এটি দুইভাবে করা যেতে পারে। এখানে আমাদের অ্যামাউন্ট ইনক্রিজ ইন কমন স্টকের পরিমাণ আমরা বের করে নিলাম, এই যে নাম্বার অফ কমন স্টক যেটি 10% দেওয়া হলো সেটি হচ্ছে 10,000 শেয়ার। এই 10,000 শেয়ার, প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে কত টাকা হবে? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা আমাদের কমন স্টকে বৃদ্ধি পাবে। কমন স্টকে আগে ছিল 10 লাখ টাকা, এখন 1 লাখ টাকা বৃদ্ধি পেয়ে হবে 11 লাখ টাকা। আর রিটেন আর্নিং থেকে 1 লাখ টাকা কি হবে? ট্রান্সফার করতে হবে। রিটেন আর্নিং আগে ছিল 7 লাখ টাকা, এখন হবে 6 লাখ টাকা। তো যেই স্ট্রাকচারটা হয় সেটা আমরা একটু খেয়াল করি। নিউ ক্যাপিটাল স্ট্রাকচার আফটার 10% স্টক ডিভিডেন্ড, 10% স্টক ডিভিডেন্ড দিলে যেই পরিবর্তনটি আসবে সেটা একটু খেয়াল করি। সোর্সেস অফ ক্যাপিটাল অ্যামাউন্ট, কমন স্টক টাকা 10 টাকা পার শেয়ার। এই যে আগে ছিল 10 লাখ টাকা, এখন 1 লাখ টাকা ট্রান্সফার হয়ে গেল 11 লাখ টাকা। আর এই 1 লাখ টাকা ট্রান্সফার হলো কোথা থেকে? রিটেন আর্নিং থেকে। রিটেন আর্নিং আগে ছিল 7 লাখ টাকা, এখন 7 লাখ থেকে 1 লাখ টাকা ট্রান্সফার করা হচ্ছে, সুতরাং এই রিটেন আর্নিং এর পরিমাণ হবে 6 লাখ টাকা। এখন আমাদের টোটাল অ্যামাউন্টের পরিমাণ কত টাকা হলো? 25 লাখ টাকা। কোনো পরিবর্তন কিন্তু হলো না। আমরা যদি গল্পটি প্রথম যে গল্পটি বলেছিলাম সেই গল্পটি যদি আবার মনে করি তাহলে কিন্তু একই। ডিম পাড়ার ফলেও নৌকা ডুবলো না, কারণ কি? ডিমটি মুরগির মধ্যেই ছিল, যার ফলে নৌকাটি ডুবলো না। আর যদি একটি মাছিও বসতো তাহলে কিন্তু নৌকাটি ডুবে যেত। তো সেই গল্পের মূল কথাই হচ্ছে এটি। এখানে কিন্তু 10% স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলেও প্রতিষ্ঠানের যে ফার্মের ভ্যালু ছিল 25 লাখ টাকা, সেই 25 লাখ টাকা কিন্তু অপরিবর্তিত রয়ে যাচ্ছে। এরপর 2 নাম্বার যে রিকোয়ারমেন্ট, স্টক স্প্লিট 2 শেয়ার ফর 1। একটি শেয়ার থাকলে তাকে দেওয়া হবে কি? 2টি শেয়ার। তাহলে নাম্বার অফ প্রেজেন্ট শেয়ার কত? 10 লাখ হচ্ছে তার ভ্যালু, পার শেয়ার হচ্ছে 10 টাকা। 10 লাখকে যদি 10 দিয়ে ভাগ করা হয়, নাম্বার অফ প্রেজেন্ট শেয়ার হবে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা, অর্থাৎ যদি কি থাকে? একটি শেয়ার থাকে, তাকে কি দেওয়া হবে? 2টি দেওয়া হবে। তাহলে নাম্বার অফ শেয়ারের সংখ্যা হবে কত? 2 লাখ শেয়ার। যদি শেয়ারের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে ভ্যালু, প্রাইস অফ শেয়ারের দামটা কমে যাবে। 10 টাকা ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ শেয়ারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, সুতরাং 2 দিয়ে আবার কি করতে হবে? তার ভ্যালুকে ভাগ করতে হবে। এখন 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 টাকা। সোর্সেস অফ ক্যাপিটাল আগে ছিল 10 টাকা পার শেয়ার, এখন হবে 5 টাকা পার শেয়ার। এবং নাম্বার অফ শেয়ার আগে ছিল 1 লাখ, এখন হবে কত লাখ? 2 লাখ। 2 লাখ শেয়ারকে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল হবে 10 লাখ টাকা। 10% পেপার স্টক আগেও 8 লাখ, এখনো হবে 8 লাখ। রিটেন আর্নিং আগে ছিল 7 লাখ, এখনো 7 লাখ। যোগ করলে টোটাল 25 লাখ টাকা হবে। অর্থাৎ আমায় শেয়ার বাড়লো কিন্তু পরিবর্তন কিন্তু হলো না, কারণ শেয়ারের প্রাইসটা কমিয়ে দেওয়া হচ্ছে। স্টক স্প্লিট 3 নাম্বার, এটি হচ্ছে তার উল্টোটা। এখন আমাদের কি করতে হবে? শেয়ার সংখ্যা কমবে এবং শেয়ারের মূল্যটি বাড়বে। নাম্বার অফ শেয়ার হচ্ছে 1 লাখ, যেই শেয়ার সেটিকে 1/2 শেয়ার যে কন্ডিশন ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে নাম্বার অফ ইনক্রিজ যে শেয়ারটি হবে সেটা হচ্ছে 50,000 শেয়ার। নাম্বার অফ শেয়ার উইল ইনক্রিজ টু, এখানে 10,000 শেয়ার হবে, সরি 50,000 শেয়ার হবে। আর প্রাইসটা আগে ছিল 10 টাকা, এখন হয়ে যাবে কত টাকা? 20 টাকা। সেটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি 2 দিয়ে ভাগ করি, সেটাকে আবার 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এখানে আমাদের নাম্বার অফ শেয়ার কি হয়েছে? কমেছে। আর ভ্যালু অফ শেয়ার কি হয়েছে? ইনক্রিজ হয়েছে।
কমন স্টক আগে ছিল 10 টাকা পার শেয়ার, এখন হবে কত টাকা? 20 টাকা পার শেয়ার। আর নাম্বার অফ শেয়ার আগে ছিল 1 লাখ, এখন হবে 50 লাখ, সরি 50,000। তাহলে 50,000 কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে নাম্বার অফ কমন স্টকের পরিমাণ হবে 10 লাখ। আর প্রিফার স্টক আগে 8 লাখ ছিল, এখনো 8 লাখ। রিটেন আর্নিং আগেও 7 লাখ টাকা ছিল, এখন 7 লাখ টাকা হবে। টোটাল 25 লাখ টাকা আগেও ছিল, এখনো থাকবে। এটাই হচ্ছে স্টক স্প্লিটের কথা। যখন স্টকের সংখ্যা বাড়বে তখন প্রাইস কমবে, যখন প্রাইস বাড়বে তখন শেয়ারের সংখ্যা কমবে। শেয়ারের সংখ্যা বাড়লে কি হবে? প্রাইসের সংখ্যা কমবে। আবার শেয়ারের সংখ্যা যখন কমবে তখন শেয়ারের ভ্যালুটা বাড়বে। রিটেন আর্নিং আর প্রিফার স্টকে কোনো পরিবর্তন হবে না। রিটেন আর্নিং আর কমন স্টকে কখন পরিবর্তন হবে? যখন 10% ডিভিডেন্ড দেওয়া হবে বা স্টক দেওয়া হবে, শুধু সেই ক্ষেত্রেই। এই প্রবলেমটি যদি বুঝে থাকো, তোমাদের জন্য আরেকটি প্রবলেম হোমওয়ার্কের জন্য থাকবে। এই প্রবলেমটি তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবে। যদি আগের প্রশ্নটি ভালোভাবে বুঝে থাকো তাহলে এই প্রশ্নটি তোমরা খুব সহজেই বাসায় সমাধান করতে পারবে। Kernopoli Paper Mills Limited has the following stockholders equity statement, sources of capital, amount, key source, এক নম্বর হচ্ছে প্রিফার্ড স্টক, কত লাখ? 5 লাখ। কমন স্টক 10,000 শেয়ার at the rate টাকা 100 পার শেয়ার, প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে 10,000 শেয়ার, তাহলে টোটাল পরিমাণ কত? 10 লাখ শেয়ার। এডিশনাল ক্যাপিটাল হচ্ছে কত? 12 লাখ টাকা। রিটেন আর্নিং হচ্ছে 23 লাখ টাকা। আর টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 50 লাখ। এখন আমাদের শো দ্য ইফেক্ট যেই রিকোয়ারমেন্টে 1 নম্বর চাওয়া হয়েছে 5% স্টক ডিভিডেন্ড। যদি 5% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে? রিটেন আর্নিং থেকে ওই 5% নাম্বার অফ শেয়ার 10,000 শেয়ার, প্রতিটি শেয়ার হচ্ছে 100 টাকা। এই 10,000 শেয়ারের উপর 5% স্টক ধরতে হবে, তাহলে নাম্বার অফ শেয়ার সংখ্যা বের হবে, সেটাকে আবার কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। অথবা এই 10 লাখকে যদি 5% করা হয়, যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা রিটেন আর্নিং থেকে কমাতে হবে এবং সেই পরিমাণ টাকা আবার কমন স্টকে ইনক্রিজ হবে। 10% স্টক ডিভিডেন্ড অন দ্য ইকুইটি স্টেটমেন্ট অফ Kernopoli Paper Mills Limited। যদি 10% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, একই কথা, 10% স্টক ডিভিডেন্ড দেওয়া হলে এই কমন স্টকের পরিমাণ বাড়বে। যত পরিমাণ বলতে এখানে 10 লাখের উপর 10,000 করলে যে অ্যামাউন্টটা বের হবে সেটা কমন স্টকে ইনক্রিজ হবে এবং সেই পরিমাণ টাকা আবার ট্রান্সফার করতে হবে কার থেকে? রিটেন আর্নিং থেকে। রিটেন আর্নিং থেকে ওই টাকাটা মাইনাস করে এবং ওই টাকাটা আবার ইনক্রিজ করতে হবে কমন স্টকে। এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। আশা করি আজকের যে ক্লাসটি করানো হলো সেই ক্লাসের যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো। আর প্রবলেমগুলো যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই হোমওয়ার্কগুলো বাসায় করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য। আশা করি তোমরা এই ক্লাসগুলো বুঝতে পারছো এবং বাড়ির কাজগুলো করতে পারছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবার প্রতি শুভকামনা রইল।